দ্বাদশ অধ্যায়, দ্বাদশ 12তম অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের নাম কি? ব্যাংক অ্যান্ড ক্লায়েন্ট প্রোগ্রাম। অধ্যায়ের নাম হলো ব্যাংক ও গ্রাহক। তাহলে জানা দরকার আগে ব্যাংক কি, গ্রাহক। ব্যাংক কি? টাকা পয়সা জমা দেয়, এটা ব্যাংক নাকি? কারণ সমিতিতে টাকা জমা দাও না, তাহলে এটা ব্যাংক। তোমার যুক্তি মানা গেল না। এমনি ব্যাংক দেখছো না জীবনে কোনোদিন তোমরা? হ্যাঁ, ওর সাথে মনে দেখে না। কোন ব্যাংকে কাজ করে তো দেখছি। ব্যাংক দেখো না? হ্যাঁ। আরে কোন জায়গায় আছে একটা ব্যাংকের নাম বলো। এই যে টাস ব্যাংক আগুয়েছি আছে পুরো মার্কেটের উপরে, এখানে একটা ইসলামী ব্যাংক জুলপুর এদিকে, আবার জনতা ব্যাংক আছে কুমিল্লা রোডের এদিকে। ব্যাংক কি সবাই জানি, চিনি, টাকা ব্যাংকে জমাও দেই, ব্যাংক থেকে টাকা আবার উঠাইও। ব্যাংক কাকে বলে এটা জানি না। মানবিক রেস্টুরেন্ট ব্যাংক চিনে, কিন্তু ব্যাংক কাকে বলে এটা না জানলেও তার চলবে। সায়েন্স রেস্টুরেন্ট ব্যাংক কাকে বলে না জানলেও চলবে, কিন্তু তুমি কমার্স স্টুডেন্ট হইয়া যে ব্যাংক কাকে বলে এটা না জানো, তাহলে চলবে না। কয়েক প্রশ্ন প্রায় সময় থাকে ব্যাংক কি। তাহলে ব্যাংক কি? ব্যাংক শব্দটি এসেছে ব্যাংক শব্দ থেকে। আর ব্যাংক শব্দের অর্থ লম্বা টেবিল, টুল, আর কি কিনারা, তর, বিভিন্ন জিনিস হতে পারে। তাহলে ব্যাংক কাকে বলে? ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হলো একটি মধ্যস্থকারী প্রতিষ্ঠান, যা আমানতকারীর কাছ থেকে আমানত সংগ্রহ করে গ্রাহকের কাছে বিনিয়োগ করে। আমানতকারীর কাছ থেকে আমানত সংগ্রহ করে গ্রাহকের কাছে বিনিয়োগ করার মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। তাকে বলা হয় কি? ব্যাংক। কিভাবে ব্যাংক মুনাফা অর্জন করে? মনে করো হাবিবার কাছ থেকে আমানত সংগ্রহ করে, বিনিময়ে তাকে সুদ প্রদান করে। 10,000 টাকা হাবিবার কাছ থেকে গ্রহণ করলো ব্যাংক, গ্রহণ করে বিনিময়ে সুদ প্রদান করে 8%। তাহলে 10,000 টাকার 8% কত? 800 টাকা। তাহলে হাবিবার কাছ থেকে 10,000 টাকা গ্রহণ করে সুদ প্রদান করে কত? 800 টাকা। নুসরাতের কাছে এই 10,000 টাকায় বিনিয়োগ করে সুদ গ্রহণ করবে কত? 10%। তার মানে কত টাকা? 1,000 টাকা। তাহলে সুদ পেল 1,000 টাকা, প্রদান করলো 800 টাকা। মাঝখানে কয়শো টাকা রইল? 200 টাকা কার? ব্যাংকে। এটা হলো মুনাফা। এভাবে তিনি মুনাফা অর্জন করে। মনে রাখবা, আমানতকারীকে সুদ দেওয়ার সময় নিম্ন হারে সুদ দেয়, ঋণদাতার থেকে গ্রাহকের থেকে সুদ নেওয়ার সময় উচ্চ হারে সুদ গ্রহণ করে। এটা হলো ব্যাংকের বৈশিষ্ট্য। তাহলে গ্রাহককে, যিনি ব্যাংকের থেকে সুবিধা গ্রহণ করে তাকে বলা হয় গ্রাহক। এক কথায় ব্যাংকের থেকে যিনি সুবিধা গ্রহণ করে তাকে বলা হয় গ্রাহক। যেমন ঋণ গ্রহণ করলে ঋণ গ্রহীতা হলো ব্যাংকের গ্রাহক। আর ব্যাংকে টাকা জমা রাখলে যিনি রাখে তিনি কি? আমানতকারী। আর ব্যাংক হলো আমানতদার। যে টাকাটা রাখে টাকাটার নাম হলো আমানত। ব্যাংক ডিপিএস। ডিপিএস হলো একটা হিসাবের নাম। ডিপিএস যেখানে নির্দিষ্ট সময় পর পর টাকা জমা করা হয়। নির্দিষ্ট সময় পর পর মাঝে মাঝে দেখো না যে কেউ বলে আমি প্রতি মাসে 5,000 টাকা করে ব্যাংকে জমা রাখি। ডিপিএস হলো নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করবে। সেটা প্রতি 1 বছর পর পর তুমি জমা করতে পারো, 1 মাস পর পর জমা করতে পারো। মনে করো সঞ্জিতের বাবা, তো বাবা কোথা থেকে? ঢাকা থাকে। সঞ্জিতের বাবা সঞ্জিতের ভবিষ্যতের জন্য প্রতি মাসে 500 টাকা করে জমা রাখে। ডিপিএস নির্দিষ্ট সময় পর পর জমা রাখতে হবে। ডিপিএস ভাঙা যায় যখন ইচ্ছা তখন। ব্যাংক আর এনজিওর মধ্যে একটা ব্যবধান আছে। ব্যবধানটা হলো এনজিও থেকে যারা কিস্তিতে টাকা আনে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা,
এটা তাত্ত্বিক প্রতিষ্ঠান। এনজিও থেকে যারা টাকা উঠায়, কিস্তিতে টাকা উঠায়, তাদের কিন্তু সুদ দিতে হয় বেশি পরিমাণ। আর যারা ব্যাংক থেকে উঠায়, এনজিওর তুলনায় ব্যাংকের সুদ প্রদান করতে হয় কম। ব্যাংক থেকে ঋণ নিলে, এনজিও থেকে ঋণ নিলে যে পরিমাণ সুদ প্রদান করতে হয়, ব্যাংক থেকে ঋণ নিলে এই পরিমাণ সুদ প্রদান করতে হয় না। একটু উদাহরণ দিলে বুঝবা নাকি? ধরো কেয়া করতে পেরেছে একটা এনজিও প্রতিষ্ঠান থেকে 10 লক্ষ টাকা ঋণ নিছে। শর্ত হল কয় বছরে পরিশোধ করতে হবে? 10 বছরে। সুদের হার 10%। কেয়া যখন পরিশোধ করবে, প্রথম বছর কত টাকা পরিশোধ করবে? 1 লক্ষ টাকা। আর সুদ দিলে কত? 10 লক্ষ টাকা। কত পার্সেন্ট? 10%। কত? 1 লক্ষ। তাকে প্রথম বছর পরিশোধ করতে হবে 2 লক্ষ টাকা। দ্বিতীয় বছর তখনও কিন্তু তাকে 2 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। তখন প্রায় ডাবলের কাছাকাছি যাইবে। এনজিওতে যখন টাকা পরিশোধ করে, ঋণের টাকার ডাবল হয়ে যায়। আর আর ব্যাংকে কি করবে? ব্যাংকের থেকে সাথে নিল 10 বছরের জন্য 10 লক্ষ টাকা, 10% সুদি। ব্যাংক বলো 10% সুদ, 10 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। কত টাকা? 10 লক্ষ টাকা। তাহলে তিনি প্রথম বছর কত টাকা পরিশোধ করবে? 2 লক্ষ টাকা। দ্বিতীয় বছর না, 1,90,000 টাকা। কারণ আসল টাকা হলো দ্বিতীয় বছর 1 লক্ষ, কিন্তু দ্বিতীয় বছর সুদ প্রদান করতে হবে 90,000। কেন স্যার? কারণ সে তো আগের বছর 1 লক্ষ টাকা বাদ দিয়েছে, তাহলে তার ঋণ আছে এখন কত? 9 লক্ষ। তাহলে সুদ প্রদান করতে হবে 9 লক্ষ টাকার উপরে। 9 লক্ষ টাকা সুদ প্রদান হলো 9 লক্ষ টাকা, 10% সুদ হলো 90,000 টাকা। তাহলে দ্বিতীয় বছর পরিশোধ করতে হবে। তৃতীয় বছরে 1,80,000। সর্বশেষ বছর 1,10,000 টাকা। তাহলে ব্যাংকের সুদটা কম করেন না? ব্যাংকে যে পরিমাণ ঋণ আছে, ঋণের উপরে সুদ প্রত্যেক বছর। শোনো, ব্যাংক থেকে ঋণ নিলে প্রত্যেক বছর শেষে যে পরিমাণ ঋণ আছে ওটার উপরে ঋণের কিস্তি শিডিউল আছে, দেখবা কিস্তি সারণী, এইটা রেখে দিয়ে পাইবা। আর এনজিওতে অন্যরকম উল্টা, প্রথম বছর না শেষের বছর দেখার বিষয় না, যে পরিমাণ টাকা ঋণ নিচ্ছে ওইটার উপরে 10% হারে নির্দিষ্ট পরিমাণ সুদ হারে প্রতি বছর সমান। এজন্য বলা হয় কিস্তি। আচ্ছা, তাহলে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক, একদম বলে ডেটর ক্রেডিটর সম্পর্ক। তাহলে ডেটর আর ক্রেডিটর, ডেবিট ক্রেডিট সম্পর্ক। তাহলে ব্যাংকে যখন টাকা জমা করা হয় তখন ডেটর কে? ব্যাংক ডেটর। আবার তখন গ্রাহক, গ্রাহক না, আমানতকারী বা গ্রাহক ক্রেডিটর। আবার ব্যাংক থেকে যখন ঋণ নেওয়া হয় তখন গ্রাহক ডেবিটর, আমানতকারী। তারপর হলো চুক্তিবদ্ধ সম্পর্ক। ব্যাংক ও গ্রাহকের মধ্যে সবসময় চুক্তি অনুযায়ী সম্পর্ক হয়। ব্যাংক গ্রাহকের ওচি। তারপরে বলছে বন্ধক দাতা গ্রহীত সম্পর্ক। তাহলে ব্যাংকের কাছে বন্ধক রেখে টাকা আনা যায়। তোমার একটা গহনা আছে 2 লক্ষ টাকার, তোমার 1 লক্ষ টাকা প্রয়োজন, 1.5 লক্ষ টাকা প্রয়োজন, তুমি 2 লক্ষ টাকার গহনাটা বন্ধক রেখে 1.5 লক্ষ টাকা তুমি গহনা বা মূল্যবান দলিল বন্ধক রেখে, জমা রেখে, ব্যাংকের লকারে জমা রেখে বিপরীতে ঋণ গ্রহণ করা যায়। এটা বলা বন্ধকি ঋণ। তবে নির্দিষ্ট সময়ের পরে যদি ঋণের টাকা পরিশোধ না করেন, তাহলে ওই যে পরিমাণ টাকা আপনার বন্ধক, যে পরিমাণ সম্পত্তি আপনি বন্ধক রেখেছেন তা বিক্রি করে ব্যাংক তার অর্থ কি করবে? সংগ্রহ করে নেবে। তারপরে বলছে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করে। কিভাবে? প্রাপ্য বিল, প্রদেয় বিল তোমরা শুনছো না? ব্যাংক গ্রাহকের প্রদেয় বিলের টাকা বাকিতে বিক্রয়ের ফলে পরিমাণ টাকা হয় ব্যাংকের মাধ্যমে যখন গ্রহণ করা হয়। বিল ভাঙায় কোথায়? ব্যাংকে না? বিল ভাঙায় ব্যাংক বিক্রেতার মধ্যে পাওনাদার, পাওনা পরিশোধের সময়
বিলের মাধ্যমে যখন পরিশোধ করে তখন ব্যাংক গ্রাহকের পক্ষে প্রতিনিধি হিসাবে কাজ করে। এই হলো ব্যাংকের। তারপরে গ্রাহকের প্রতি 12.2 গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো অর্থ ফেরত। ব্যাংক যদি টাকা জমা নেয় কিন্তু টাকা ফেরত না দেয় তাইলে কেমন হবে? ঠিক আছে। ব্যাংক যদি আমানত গ্রহণ করে টাকা নিয়ে পালিয়ে যায় তখন না ব্যাংক লিখে ফেলাইবে আইনি বা ব্যক্তি পালানোর সুযোগ নেই, কারণ ব্যাংক ব্যবসার ক্ষেত্রে 400 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে রিজার্ভ রেখে তারপরে ব্যাংক ব্যবসা শুরু করতে হয়। 400 কোটি টাকা 400 কোটি টাকা তাদের মূলধন 400 কোটি টাকার উপরে হতে পারে না। তাহলে অর্থ ফেরত, অর্থ মেরে দেওয়ার কোনো সুযোগ নাই ব্যাংকের, কারণ প্রতিটা ব্যাংক নিবন্ধিত হওয়ার সময় 400 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ রেখে তারপরে ব্যাংক ব্যবসা। তাহলে গ্রাহকের আমানতকৃত অর্থ ব্যাংকের পরিশোধ করার জন্য বাধ্য। ঠিক আছে? হিসাবের গোপনীয়তা, যদি গোপনীয়তা না থাকে তাহলে অপরাধের পরিমাণ বৃদ্ধি পাবে। এই জন্য ব্যাংকের একটা দায়িত্ব হলো হিসাব। আমানতকারীর নির্দেশ পালন করা। ব্যাংকে বিভিন্ন প্রকার চেক আছে। মনে করো হাবিবার বাবা ব্যবসায়ী কি হাইবার বাবা একটু ব্যস্ত মানুষ, কিন্তু ইমার্জেন্সি টাকা দরকার। হাইবার আমারে পাঠাইছে ব্যাংকে তার সেটা হুকুম চেক লিখে পাঠাইছে, উনি ব্যস্ত, এখন টাকা আনতে হবে। এখন তিনি যখন হুকুম চেকে লিখে টাকা আনছে তখন ব্যাংক তাকে টাকা দিতে বাধ্য। তাহলে ব্যাংক আমানতকারীর নির্দেশ পালন করলো না, এটাই বলছে। চেকের মধ্যে কয়েক প্রকার আছে, আমি একটু সামনে গেলে পাইবেন, ধৈর্য হারাবেন না। তারপরে সুদের আদান প্রদান, এটা আমার সাথে আপনারা ভালো জানেন। সুদের আদান প্রদান জানেন না? তারপরে সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। এখন গ্রাহকের জন্য সুবিধা হয় কিভাবে? এই যে গ্রাহকের জন্য সুবিধা হয়, মাসে মনে করো 10,000 টাকা কিস্তি, কিন্তু ব্যাংক যদি 20,000 টাকা করে দেয় তখন গ্রাহকের জন্য সুবিধা হয়ে যাবে না ঋণ পরিশোধের ক্ষেত্রে? বা মনে করো যে তোমার পক্ষে, হাবিবের পক্ষে সম্ভব 1 লক্ষ টাকা 1 বছরে পরিশোধ করা, কিন্তু ব্যাংক যদি দিয়ে দেয় 1 লক্ষ টাকা 2 মাসে পরিশোধ করতে, তাহলে কষ্টকর হয়ে যাবে না? আবার তোর নাম কি রে? সাজ্জিদের পক্ষে পরিশোধ 1 লক্ষ টাকা 1 মাসে পরিশোধ করা। সাজ্জিদের পক্ষে সম্ভব হলো 1 লক্ষ টাকা 1 মাসে পরিশোধ করা, কিন্তু সাজ্জিদকে যদি ব্যাংক দিয়ে দেয় 10 বছরে পরিশোধ, তাহলে কেমন হবে? মেজাজটা গরম হয়ে যাবে না? আমি আমার টাকা না, তুমি ব্যথা নেই। তাহলে সুবিধাজনকভাবে অর্থ 12.3 ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। গ্রাহকের প্রতি যেমন ব্যাংকের দায়িত্ব আছে, ব্যাংকের প্রতিও গ্রাহকের কি আছে? গ্রাহকের প্রথম দায়িত্ব হলো সততা। ব্যাংক যখন হিসাব করবে তখন সঠিক তথ্য দেওয়া এবং ব্যাংক যে তথ্য চাইবে তার সঠিক তথ্য প্রদান করা। তারপরে ঋণ পরিশোধ। ঋণ নেওয়ার পরে উক্ত টাকা পরিশোধ করা, এটা তো দায়িত্ব। ঋণ খেলাফি করাটা উচিত নয়। তারপরে সুদ আদায়। তারপরে ঠিকভাবে চেক অঙ্কন, এটা একটা দায়িত্ব, প্রধান দায়িত্ব। চেক অঙ্কন কেন স্যার ঠিকভাবে? চেক অঙ্কন বলতে ওই যে চেকের ভিতরে বান্ধবীর ছবি আঁকা, এমন নাকি? তাহলে সঠিক তথ্য দেওয়া, নামের জায়গায় কাটা ছিল সারা নাম দেওয়া, অ্যাকাউন্টের জায়গায় অ্যাকাউন্টটা ঠিকভাবে লেখা, টাকার পরিমাণ ঠিকভাবে লেখা, এটা দায়িত্ব। তাহলে এই যেহেতু চেক অঙ্কনের কথা আসলো, তাহলে চেকটা কি এটা তো জানা দরকার। চেকটা হলো আমানতকারীর পক্ষে একটি আদেশনামা, যার বিপরীতে ব্যাংক অর্থ পরিশোধে বাধ্য থাকে। এখন কে চেক জমা দিলে টাকা পাইব? যার অ্যাকাউন্টে টাকা আছে, তুমি জানো। চেকের ভিতরে আবার বহুত প্রকার আছে। 1 নম্বর হলো বাহক চেক, যে চেকের টাকা যে কেউ চাইলে উত্তোলন করতে পারে। যেমন সঞ্জিদা
এই চেক লিখে নিয়ে যাচ্ছে, এমন সময় ওই কি বেটি ব্যাগ থেকে মোবাইল বাড়ি করার সময় হ্যাঁ তার আসতে সামনে চা তার বেটি ব্যাগ থেকে মোবাইল বাড়ি করার সময় চেকটা পড়ে গেছে। ওইটা আবার সঞ্জিত ভাইয়ে নিচে পাইছে, ওইটা নিয়ে ব্যাংকে জমা দিছে, ব্যাংক টাকা দিতে পারতো। এটা বলে বাহু চেক। হুকুম চেক হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি যখন চেক প্রদান করলে যদি ব্যাংক টাকা দিতে বাধ্য থাকে তাকে বলা হয় হুকুম চেক। ডাক কাটা চেক, যেই ব্যক্তির নামে অ্যাকাউন্ট শুধুমাত্র ওই ব্যক্তি। ডাক কাটা চেক চিনবেন কিভাবে? চেকের উপরে বাম কোণায় আড়াআড়ি ভাবে দুটি দাগ টানা থাকবে, এটাকে বলে দাগ কাটা চেক। তাহলে দাগ কাটা চেক হলো দাগ কাটা চেক হলো যেই চেকের উপরে আড়াআড়ি ভাবে দুটি আড়াআড়ি বুঝে না আড়াআড়ি ভাবে দুইটি দাগ টানা থাকবে, তাকে বলা হয় দাগ কাটা চেক। এই চেকের টাকা যদি আমানতকারী ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না, আপনি চেকটা পাইছেন ওটা নিয়ে ব্যাংকে যেতে পারবেন না। যদি দাগ কাটা চেক হয়, দাগ কাটা চেক একটা রাস্তায় পাইছেন, আপনি ওইটা নিয়ে ব্যাংকে টাকা দেন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিলিয়ে দেখবে আপনার নাম, আপনার ছবি আর ওই ছবি মিল আছে কিনা। যদি মিল না থাকে বলবো ছাড় আপনি একটু বসুন, আমাদের কারিগরি প্রবলেম তো, একটু বসুন দেখা যাচ্ছি। এই ছাড়কে গেস্ট রুমে নিয়ে যাও, স্যারকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হবে, বাইরে থেকে তালা মেরা দেওয়া হবে। গেস্ট রুমে নিয়ে ঢুকে বাইরে থেকে তালা মেরা অ্যাকাউন্টের মালিককে ফোন করা হবে যে এমন 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 বাটফালা করে বাটফাল তো আইসি আমার তো তারা বসান আমি আইতে আসি মেহমানদারে আমি করবো। তাহলে এই চেকের জন্য জেল হওয়া অসম্ভব কিছু নয়। তারপরে আসেন ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এই সংক্রান্ত তথ্য। দেউলিয়া ঘোষণা। দেউলিয়া ঘোষণা কখন করা হয়? যখন কোনো ব্যক্তির ঋণের পরিমাণ, তার স্থাবর এবং অস্থাবর সকল সম্পত্তি বিক্রি করলেও যদি দায় পরিশোধে অক্ষম হয় তখন তাকে দেউলিয়া ঘোষণা করা হয়। দায় পরিশোধে অক্ষম। আরেক প্রকারের দেউলিয়া আছে, চেম্বারে ডিস্টার্ব। এই যে মক্কেল মানসিক ভারসাম্য হারালে, এটা কি কি? তারপরে মানসিক ভারসাম্য তো এটা বুঝে নি। গার্নিশি অর্ডার জারি করা হলে, এই গার্নিশি অর্ডার জারি করা হলে আদালত কর্তৃক মক্কেলের উপরে যদি কোনো গার্নিশি অর্ডার জারি করা হয় তখন মক্কেলের হিসাব সাময়িক সময়ের জন্য কি করে বন্ধ রাখা হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে বন্ধ রাখা হয় হিসাব? 1 নম্বরে বললাম দেউলিয়া ঘোষিত করা হয়, 2 নম্বরে বললাম, দ্বিতীয়টা হলো মক্কেলের মানসিক ভারসাম্য হারালে তখন কি করতে হবে? ব্যাংক হিসাব বন্ধ করে দেয় ব্যাংক। তারপরে গার্নিশি অর্ডার, যেমন এই যে দুদকে যখন কাউকে কি করে কারো অ্যাকাউন্ট চার্জ করে বা কারো দুর্নীতি সম্পর্কে তদন্ত করতে যায় তখন গার্নিশি অর্ডারের মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ, সব বন্ধ, টাকা 1 টাকা উঠাতে পারবেন না। তারপরে ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত। গ্রাহক যদি কোনো কারণে ব্যাংকের সাথে সম্পর্ক রাখতে নারাজ হয়, ব্যাংক নিজস্বভাবে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে হিসাব বন্ধ করে। যুদ্ধজনিত কারণে শত্রুতা, সম্পূর্ণ জের স্থানান্তর। হাবিবার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে সব টাকা যদি নুসরাতের অ্যাকাউন্টে স্থানান্তর করে দেওয়া হয় তখন হাবিবার অ্যাকাউন্টটা কি করে দেওয়া হবে? যুদ্ধজনিত কারণে দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা হবে। আমরা ধরি চেক কি বলছে? চুক্তির দলিল, আমানতকারীর লিখিত আদেশ, লিখিত নোটিশ, ব্যক্তিগত দলিল। ব্যাংক ও তার গ্রাহকের মধ্যকার সম্পর্ক মূলত ডেটর ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, সামাজিক সম্পর্ক। সামাজিকতা না,
এক